অসুবিধা নেই, মুসলিম কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। প্রথম কথা, পলিটিক্যাল পার্টিগুলো তাদের সাথে বেইমানি করেছে বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গে 1.25 কোটি ভোটারের নাম কাটা গেছে। বিজেপি লাভবান হয়েছে তো বটে, এটা তো অস্বীকার। বর্গীর দল তারা আবার বাংলাকে দখল করে দিয়েছে। বর্গি ঠেঙানোর অভ্যাস আছে আমাদের, আমরা আবার বর্গি ঠেকাবার চেষ্টা। বাংলাতে নরেন্দ্র মোদীকে আমরা ঠাঁই দেবো না, নরেন্দ্র মোদীকে ঢুকতে দেবো না। বাঙালিদের সঙ্গে এবং বিশেষ করে বাঙালি মুসলিমদের সঙ্গে যাদের নাম ডিলিট করা হয়েছে, যে সমস্ত বাঙালি বা বাঙালি মুসলিম যাদের নামের পাশে অ্যাডজুডিকশন বা ওই বিচারাধীন লেখা হয়েছে, তাদের সঙ্গে বেইমানি করলো কি সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবাংলায়? কারণ যাদের নাম বিচারাধীন এখনও পর্যন্ত তাদেরকে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো রাজনৈতিক নেতা বিএলএ 2 যারা ছিলেন তারা স্পষ্ট কোনো কথা কি বলতে পারছেন? গতকাল সুপ্রিম কোর্টে যে মামলা ছিল এসআইআর নিয়ে, সেই মামলাতে সুপ্রিম কোর্টের যে রায় বা যে কথা, সেখানে কিন্তু পরিষ্কার নয়, অনেক জটিলতা রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত যাদের নাম উঠবে তারাই ভোট দিতে পারবে, কিন্তু যাদের নাম বিচারাধীন থাকবে, যাদের নাম ডিলিট, তাদেরকে পরবর্তীতে ট্রাইব্যুনালে যেতে হবে বা ওই অনেকটা এনআরসির মতো সিস্টেম বা পদ্ধতি বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু বাঙালিদের বা বাঙালি মুসলিমদের এই মহা বিপদ, এই দিন কেন আজকে দেখতে হলো? আজকে সমস্ত রাজনৈতিক দল ব্রিগেড সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমায়েত করে, কিন্তু ইলেকশন কমিশনের বাইরে 1 লক্ষ বা 50,000 লোক নিয়ে একটা জমায়েত করা বা সেখানে বিরাট বিক্ষোভ দেখানো বা 10 দিন বসে থাকা, এমন কিছু কিন্তু আমরা সেভাবে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে কিন্তু দেখতে পাইনি। তাহলে কি পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দল, প্রায় বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে, তারা কি তাহলে বাঙালিদের সঙ্গে এবং বাঙালি মুসলিমদের সঙ্গে এক প্রকার বেইমানি করলো? বড় প্রশ্ন কিন্তু একটা উঠছে যে এই যাদের নাম আজকে ডিলিটেড করা হয়েছে, যাদের নাম বিচারাধীন রাখা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি বলুন তো? তাদের তো ভবিষ্যতে হসপিটালে ভর্তি হতে গেলেও যদি তার এনআরসি লিস্ট চায়, ভোটার কার্ড চায়, তারা কোথা থেকে দেখাবে? এই বাঙালির মহা বিপদে বিশেষ করে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে যে গভীর চক্রান্ত, কিন্তু তারা ভারতীয়, অনেক ভারতীয় বাঙালি মুসলিম লক্ষ লক্ষ, তাদের নামের পাশে বিচারাধীন লেখা হয়েছে, ডিলিটেড করা হয়েছে, তারপরেও এমনটা কিন্তু চলছে। বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সমাজকর্মী বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। সুপ্রিম কোর্ট এরকমই কিছু একটা বলবে বলে আমাদের আশঙ্কা হচ্ছিল আগে থেকেই। কারণ সুপ্রিম কোর্টের ভূমিকা যদি প্রথম দিন থেকে বলি, সেটা হচ্ছে সবটাই আমরা দেখছি ইসিআইকে বাঁচানোর একটা এজেন্ডা যেন সুপ্রিম কোর্ট নিয়েছে। এবং সুপ্রিম কোর্টের যেটা সবচেয়ে বড়, লাস্ট 24শে ফেব্রুয়ারি ওরা যেটা বললেন, সেটা হচ্ছে এবার জাজেদের হাতে এই পুরো এদের যারা ফেটটা নির্ণয়, যাদের নাম কাটা যাবে, সেটা জাজরা ঠিক করবে। তার মানে ইসিআইয়ের দায়িত্বটা জাজেদের হাতে দিয়ে যেটা করলো, ইসিআইয়ের সামনে একটা ঢাল দাঁড় করে দেওয়া হলো। মানুষ আর ইসিআইকে প্রশ্নই করবে না। ইসিআইকে প্রশ্ন করলে ইসিআই এখন বলছে সেটা হচ্ছে এটা বিচারাধীন, সুতরাং আমি বলতে পারবো না কিছু। এবং বিচারাধীন থাকার ফলে যেটা হচ্ছে, এই যে 60 লক্ষ কথা তুমি বলছো, 60 লক্ষ না, আমার মতে হচ্ছে 1.25 কোটি মানুষ, পশ্চিমবঙ্গে 1.25 কোটি ভোটারের নাম কাটা গেছে। এটা এই ভারতবর্ষে 52 সালে প্রথম নির্বাচন থেকে আজকের অবধি কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি। 1.25 কোটি মানুষ, 7 কোটি 60 লাখ 70 লাখের মতো, আমাদের 7 কোটি 7 লাখ কি 70 লাখের আমাদের ভোটার ছিল লাস্ট। সেখান থেকে 1.25 কোটি ভোট বাদ দেওয়া, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে ঘটেনি। অন্যান্য রাজ্যেও করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যখন এটা টার্গেটেড একটা কমিউনিটিকে বিশেষ করে আমি বলতে অসুবিধা নেই, মুসলিম কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, সেই সময় সুপ্রিম কোর্ট যেটা দাঁড়াচ্ছে ইসিআইয়ের পক্ষে, ইসিআইয়ের ত্রাতা হিসেবে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের ভারতবর্ষের জন্য এটা একটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন। তাহলে কেউ সুপ্রিম কোর্টের রায় নিয়ে তো উচ্ছ্বাসিত যে ভালো রায় হয়েছে, এবারে খেলা হবে বা ভালো হলো, আমাদের রাজ্যের শাসক দল তো তাই বলছে। আমাদের বাংলায় একটা কথা আছে, কথাটা অনেকভাবে ইউজ হয়, যে অবদের গোবদে কোনো উল্লাস পায় সে। আমাদের এখানে যেটা অবস্থা, সেটা হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে, মানুষের আমরা দেখছি যে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একজন আধিকারিক, অ্যাডিশনাল রেজিস্ট্রার, সে নিজে ঠিক করে নিচ্ছে
যদি ভোটাধিকার যদি না থাকে, ভোটার কার্ড যদি না থাকে, তাহলে সে জমি রেজিস্ট্রেশন করতে দেবে না। নিজে নিজে ডিসিশন নিচ্ছে, উপর থেকে কোনো কিছু নামে নেই। এরকম কোনো ঘটনা কি শুনেছেন? আমরা নিজেরা মালদাতে দেখেছি, আমি মালদাতে ছিলাম কালকে, মালদার মিছিলের আগে আমরা এই কথাগুলো শুনেছিলাম। আমরা কালকে ডিএমের কাছে এই কথাগুলো তুলেছি। তারপরে একটা অর্ডার জারি হয়েছে যে এরকম কোনো অর্ডার ডিএম অফিস থেকে বা এডিএম এলআর অফিস থেকে কোনো জারি হয়নি। কিন্তু একজন অ্যাডিশনাল রেজিস্ট্রার সে একটা ব্লকে বসে বলে দিতে পারলো যে এরপরে থেকে যদি ভোটার কার্ড না থাকে তাহলে সে রেজিস্ট্রেশন হতে দেবে না, কিনতে পারবে না জমি, বিক্রি করতে পারবে না। শুধু ভোটার কার্ড না থাকে না, যাদের নাম ডিলিট হয়ে গেছে, নাগরিকত্বের সঙ্গে কোনো, আমি তো বলছি যে যার নাম ডিলিটেড হয়ে গেছে, শুধু না যার অ্যাডজুডিকেশনে আছে, অর্থাৎ এখনও বিচার দেন, তারাও এখন কিনতে পারবেন, এরকম একটা অর্ডার জারি করে দিয়েছিলেন তিনি। আমরা সেখানে প্রতিবাদ করি, তার সাথে কনফ্রন্টেশন হয় মালদা কালিয়াচকে ব্লক 2-তে, মোথাবাড়ি আসলে। তো সেইখানে এটা হওয়ার পরে ওখানকার পেপারেও বেরোয়, ওখানকার যে পেপার এবং উত্তরবঙ্গ সংবাদেও বেরোয়। তারপরে ডিএম এবং এডিএম এলআরের থেকে এই ধরনের একটা অর্ডার গেছে যে এই ধরনের কোনো কাজ আমরা বলে বা অর্ডার আমরা দিইনি, এটা বন্ধ হয়েছে, এখন আবার কেনাবেচা করতে পারছে। কিন্তু বলছে এটা শুধুমাত্র একটা সূচনা মাত্র, এর থেকে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এই 60 কোটি মানুষ যাদের আজকে বিচারাধীন বলছি আমরা, এটা বলতে গিয়ে আগের যে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, সেগুলো হিসেবের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ 65 লক্ষ বাদ চলে গেল, তারপরে 60 লক্ষকে নিয়ে আমরা মেতে আছি। এখন দেখা যাবে এর মধ্যে হয়তো আমার যা মনে হচ্ছে হয়তো 15 লাখ বা 20 লাখ একটা যে লিস্ট বেরোবে, নতুন যে সাপ্লিমেন্ট লিস্ট, সেই সাপ্লিমেন্টারি লিস্টে হয়তো 15-20 লাখ ঢুকে যাবে। বা কিন্তু বাকি মানুষ 30-40 লাখ মানুষ যারা এই দেশের ভোটার, এই দেশের নাগরিক, তারা তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার তারা হারিয়ে ফেলবে এবং আমাদের অসংখ্য যে চিরতরে হারিয়ে ফেলবে। যে সমস্ত ভারতীয়রা নাগরিকত্ব হারাবে বা ট্রাইব্যুনালে যাবে, তাদের ভবিষ্যৎ কী হবে? আসলে এটা নাগরিকদের, ওরা বলছে যে নাগরিকত্ব দেখছে না, কিন্তু তুমি ট্রাইব্যুনাল করছো কী জন্য? ট্রাইব্যুনাল করছো, সেখানে অ্যাপিল করতে হবে, তো সেই মানুষগুলো অ্যাপিল করবে। যেটা এনআরসির ক্ষেত্রে আমরা আসামে দেখেছিলাম, আসামে একটা হিসেব করা গেছিলো যে এক একজন মানুষ যারা নিজেদের নাম তুলতে গেছে 2017, 2018 সাল, এরকম সময় 2019 সাল, 31শে অগাস্ট 2019-এ ওখানকার এনআরসি লিস্ট বেরোয়। তার আগে যারা অ্যাপিল করেছে বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনালগুলোতে গেছে, অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে মানুষের 22,000 টাকা করে এক একজনের খরচা হয়েছে। এবার এখানে যদি 1 কোটি মানুষের যদি এরকম ব্যবস্থা দাঁড়ায়, 1 কোটি মানুষ যদি আজকে এই ভোটাধিকার হারিয়ে ফেলে, বেনাগরিকত্বের যে ধাক্কা, সেই ধাক্কা যদি তাদের উপরে পড়ে, তাহলে তাদের উপরে তাদেরকে এখান থেকে মুক্তি পেতে গেলে 22,000 কোটি টাকা খরচা করতে হবে, যেটা এসআর করতে গিয়ে খরচা হয়নি, তার থেকে অনেক বেশি, 22,000 কোটি টাকা মিনিমাম। সেটা আমি 2017, 18, 19-এর হিসেবে বলছি। এখন সেটা যদি আমরা ইন্ডেক্সকে ধরে ভাবি, তাহলে সেটা 30,000 কোটি টাকার উপরে হবে। এটা মানুষ করতে পারবে? যে মানুষটা 150 টাকা 200 টাকা রোজের জন্য ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটা যার নাম কেটে গেছে, যে মানুষটা জানেই না নাম কেটে গেলে কী হবে, যে মানুষটা জানেই না তাকে তার নেতা বলে দিয়েছে ভোট হয়ে গেলে সব মিটে যাবে, সেই মানুষটা ওই টাকাটা খরচা করবে কী করে? তার তো দুবেলা ভাত জোটানো মুশকিল। রেশনটা পাচ্ছে বলে তার ভাতটা ফোটে। যেভাবে চুল্লির দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তারপর তো ভাতটা রান্না করো কষ্টকর হয়ে যাবে। না, যাদের ভোটার লিস্টে নাম থাকবে না, তার সঙ্গে রেশন কার্ডের কী সম্পর্ক? আমি বলছি যদি ভোটার কার্ড না থাকে, এখন রেশন কার্ড দিতে গেলে বা কিছু বলে আধার কার্ড লাগবে। এবার ভোটার কার্ড চলে যাওয়া মানে তারপরে তার আধার কার্ড চলে যাবে, আধার কার্ড চলে যাওয়া মানে তারপরে তার রেশন কার্ড চলে যাবে, এবং ধীরে ধীরে তাকে আসলে বেনাগরিক করে দেওয়ার যে ছলটা শুরু হয়েছে, যে কৌশল, যে এজেন্ডা, সেটা ফুলফিল হতে চলেছে বলে আমরা মনে হচ্ছে। আর আমার কি আশঙ্কা করছেন, এই এসআইআর এর ফলে কি বিজেপি লাভবান হয়ে গেল, তাদের টার্গেট ফুলফিল করে নিল? বিজেপি লাভবান হয়েছে তো বটে, এটা তো অস্বীকার করা যায় না। না, আমার যেটা মনে হচ্ছে বাঙালি ঘুমিয়ে পড়েছে, জেগে আছে আমি জানি না, কিন্তু যেটা আমি জানি সেটা হচ্ছে 14 তারিখ এখানে অমিত শাহ, নরেন্দ্র মোদী আসছেন। 10ই জানুয়ারি 2020 এখানে উনি আরেকবার এসেছিলেন। সেদিন সারা কলকাতা বলতে পড়েছিল যে আমরা নরেন্দ্র মোদীকে কলকাতার রাস্তা ছুঁতে দেবো না, এবং ছুঁতে দেয়নি। বাংলার মানুষ, কলকাতার মানুষ ওই কৈখালি থেকে আরম্ভ করে এখানে কেসি দাসের সামনে স্প্যান্ডে একদম রাস্তা জ্যাম করে পুরো রাস্তা ঘিরে বসেছিল। নরেন্দ্র মোদীকে হেলিকপ্টারে করে এসে ফোর্ট উইলিয়ামে নামতে হয়েছিল, জলপথে
রাজভবন থেকে যেতে হয়েছিল বেলুড়ে। আমার আজকে মনে হচ্ছে যে বাংলার সেই তেজ, সেই যে লড়াকু ইমেজ, সেটা কোথায় গেল? 14 তারিখ আসছে, আমরা কেন ঘোষণা করতে পারছি না 14 তারিখ বাংলাতে নরেন্দ্র মোদীকে আমরা ঠাঁই দেবো না, নরেন্দ্র মোদীকে ঢুকতে দেবো না, নরেন্দ্র মোদী যে প্রোগ্রাম করার কথা ভাবছে সেটা আমরা করতে দেবো না তাদেরকে। এইটা আমরা বলতে পারছি না, এটা আমাদের পক্ষে একটা অত্যন্ত অসুবিধা। আসবে তো অসুবিধা, অসুবিধা তো, উনি তো এখানে আগুন জ্বালাতে আসছেন, তাই জন্য আমরা এটা বিরোধিতা করছি। উনি তো এখানে আগুন লাগাতে আসছেন, উনি যেটা করছেন উনি জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। আমাদের তো প্রশ্ন হচ্ছে যে যেই জনগণের দ্বারা নির্বাচিত সেই জনগণকে প্রধানমন্ত্রী এবং তার সাগরেদরা এবং ইসিআই সবাই মিলে একসাথে সেই মানুষগুলোকে বেনাগরিক করছে। তাহলে তাদেরকে ডিভোটার করছে, তাহলে তাদের ভোটে নির্বাচিত উনি প্রধানমন্ত্রী থাকেন কী করে? তিনি তো ওই লোকগুলোকে ডিভোটার করছেন, তাহলে উনিও তো প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন। তারপরে তাকে রেয়াত করার কোনো জায়গা বাংলার মানুষের থাকতে পারে না বলেই আমি মনে করি। এই যে আপনি বললেন, যেটা দেখছেন মুসলিমদেরকেই বেশি টার্গেট করা হচ্ছে, তাদেরকেই বেনাগরিক করার একটা গভীর চক্রান্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করবে মুসলিমরা? তো গার্জেনহীন হয়ে যাচ্ছে দিন দিন মুসলিম। আমার নিজের মনে হয়েছে মুসলিমরা গার্জিয়ান হয়ে গেছে একটা ব্যাপার, এটা যদি বলে আমার, তারা খুব দিশেহারা অবস্থায় আছে। প্রথম কথা, পলিটিক্যাল পার্টিগুলো তাদের সাথে বেইমানি করেছে বলে আমি মনে করি। আর দ্বিতীয় কথা, তারা নিজেরাই যেটা নিজেদের মতো করে করতে পারতো, সেখানে যেটা ওরা তারা একজোট হয়ে কিছু করতে পারছে না। এখানে পাক সার্কাসে বসে আছে, এই পাক সার্কাস হলেই তো অন্যরকম প্রচার করবে বিজেপির প্রচার করে, বিজেপির উপরে দাঁড়িয়ে, বিজেপির প্রচারের উপরে দাঁড়িয়ে আমরা আমাদের রাস্তা ঠিক করব। আমরা তো আমাদের রাস্তা ঠিক করবো আমরা অধিকারকে সামনে রেখে। আমরা এখানে রাস্তা ঠিক করব যে আমরা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, এই বাংলা কিভাবে থাকবে, বাঙালি কিভাবে বাঁচবে, আমরা ঠিক করব। সেটাই বিজেপি কি বলছে না বলছে তাতে কি যায় আসে? যেহেতু তার এজেন্ডা আছে, তার পলিটিক্যাল এজেন্ডা, সেই পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে আছে। আমার এই যে কাছে এজেন্ডা হচ্ছে আমার ডেমোক্রেসি, আমার কাছে এজেন্ডা হচ্ছে আমার হিউম্যান রাইটস, মানবাধিকার, আমার কাছে এজেন্ডা হচ্ছে আমার বেঁচে থাকার অধিকার, আমার কাছে এজেন্ডা আছে বাঙালি হিসেবে বাঙালি সত্তা, সংস্কৃতি, ভাষাকে টিকিয়ে রাখার অধিকার। এইটা যদি আমি করি, এটার জন্য বিজেপি কি বললো না বললো তাতে আমাদের কী আছে? আমি তো বর্গীর দল, তারা আবার বাংলাকে দখল করতে আছে, বর্গি ঠেঙানোর অভ্যাস আছে আমাদের, আমরা আবার বর্গি ঠেকাবার চেষ্টা করব, সেটাই চেষ্টা চলছে এখন। বাঙালিকে বিশেষ করে মুসলিমদেরকে পারবেন বাঁচাতে এসআইআরের হাত থেকে? আমার নিজের ধারণা, কে কী বলবে জানি না, আমার নিজের ধারণা এখনও বাংলা বর্ষতে স্বীকার করতে শেখেনি, এখনও দম ধরে বসে আছে, এখনও ধৈর্য ধরে বসে আছে। কিন্তু বাঙালি যেদিন মনে করবে, বাংলার মানুষ যেদিন মনে করবে যে আমার উপর অন্যায় হচ্ছে, এই অন্যায়ের যে প্রতিরোধ গড়ে উঠবে, দিল্লির শাসকটা কিন্তু সেদিন খুব শান্তিতে থাকবে না, এটা বলতে পারি। কিন্তু যে বাঙালি বা যে মুসলিম যাদের নাম বাদ যায়নি, তাদের মধ্যে তো এই ফিলিংসটাই আসবে না, ভয়টাই আসবে না যে লাইনে দাঁড়াতে হয়েছে, নাম কেটে গিয়েছে বা যেতে পারে ইত্যাদি। তারা বলছে হ্যাঁ ঠিক আছে, লাইনে দাঁড়িয়েছিলাম, আমার নামটা উঠে গেছে, যার ওঠেনি সে বুঝবে। এমন আসলে বাঙালি ভদ্রবৃত্ত চিরকালই যেটা হয়েছে শাসকের দিকে থেকেছে। আমার নিজের যে আমি ঘুরে যে আমি খোঁজ খবর পেয়েছি এখন অবধি, তাতে আমরা দেখছিলাম যে মতুয়াদের প্রচুর নাম বাদ গেছে। পরের দিকে যখন মতুয়াদেরকে বলেছে অ্যাপিল করার জন্য, অ্যাপিল করতে পারেনি কারণ কাগজপত্র নেই। এরকম মতুয়াদের অনেক নাম বাদ গেছে, যাদেরকে বিজেপির নেতারা এসে বোঝাচ্ছেন। এর আগে অমিত শাহ, ওদের এখনকার যিনি সভাপতি নবীন, তারা সবাই মিলে বলছে, এখন নরেন্দ্র মোদী আসছেন, বোঝাচ্ছে যে তোমাদের কোনো চিন্তা নেই, যদি ভোটে নাম কেটেও যায় তোমাদেরকে সিএএ 2019 অনুযায়ী তোমাদেরকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো, তোমরা ভোটাধিকার পেয়ে যাবে। উল্টো দিকে যেটা মুসলিম কমিউনিটির যে সমস্ত মানুষের নাম কেটে গেছে, শুনলে অবাক হবে যে যার নাম অ্যাডজুডিকেশনে গেছে, কেন গেছে তার সমস্ত রেকর্ডে আছে, তার নামে একটা শুধু এলের জায়গাতে এন বসে গেছে, অঞ্চলা নাম সেখানে অঞ্চনা হয়ে গেছে, শুধু এই জন্য তার নামটা অ্যাডজুডিকেশনে চলে গেছে। সুপ্রিম কোর্ট বলছে নামের যদি ছোটোখাটো হেরফের থাকে তাহলে সেগুলো মানা যাবে না। এর থেকে বড় হেরফের, নামের বড় গোলমাল কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজরা আজকে এটা আলোচনার মধ্যে আসছেন, সেই জয়মাল্য বাগচির নামেও কিন্তু এর থেকে বড় ত্রুটি আছে। তাহলে তার যদি নাগরিকত্ব থাকে, তার যদি ভোটাধিকার থাকলে, তাহলে অঞ্চনা থাকবে না কেন? অঞ্চনা গরিব বলে, অঞ্চনা প্রতিদিন কোনো রকমের কুড়িয়ে খাচ্ছে বলে, অঞ্চনা গ্রামে থাকে বলে, অঞ্চনা হামিদপুর বলে একটা গঙ্গার চরে বাস করে বলে,
তাহলে এই যে ডিসক্রিমিনেশন, এটা আমাদের সংবিধানের সাথে যায় না, সংবিধানের সমানাধিকারের পরিপন্থী বলে আমরা মনে করি। এবং তার জন্যই আমার মনে হচ্ছে যে এটা মুসলিম বা হিন্দু নয়, বাংলা আজকে বিপদে আছে, বাংলার মানুষ বিপদে আছে, এবং বাংলার মানুষকে এর বিরুদ্ধে যদি দাঁড়াতেই হবে এবং দাঁড়ানোটা অবশ্যম্ভাবে। আজকে দেখতে পাচ্ছি না, কালকে কী হবে আমি জানি না। 14 তারিখ এখানে নরেন্দ্র মোদী আসছে, সেদিন প্রতিরোধ সেদিনই গড়ে উঠবে কিনা, সেদিন আবার সেই প্রতিরোধ দেখতে পাবো কিনা আমি জানি না, কিন্তু দেখতে চাইবো আমরা।